সরকার আভ্যন্তরীণ উৎস থেকে খুব বেশি নিতে পারছে না, কারণ ওখান থেকে নিলেই ইতিমধ্যেই একটা কনসার্ন আছে, নিলেই বাজারে ইনফ্লেশন আরও বাড়বে। বিদেশি যে ঋণের প্রবাহ যতটুকু হচ্ছে তার চেয়ে আমার ঋণের জন্য যে ঋণ পরিশোধের যে ব্যয়, ঋণ পরিশোধের ব্যয়টা বেশি হচ্ছে। সরকারকে আমরা ভেবেছিলাম যে সরকার অন্তত এগুলো বিবেচনায় নেবেন, কিন্তু সরকার দেখা গেল উনি ওই একই রকমের কথাই আমাদের কাছে মনে হলো, আগের সরকার যেরকম বলেছে সেরকম। তো অন্য কোনো উপায় ছিল কিনা যে রাজস্ব আয় বাড়ানোর, যাতে মানুষ আসলে কষ্টের মধ্যে না পড়ে? চলতি অর্থ বছরের প্রথম প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধির হার 2%-এরও নিচে নেমে এসেছে, আর দ্বিতীয় প্রান্তিকে এই জিডিপি প্রবৃদ্ধির হার বাড়বে এখন পর্যন্ত তার তেমন কোনো লক্ষণ নেই। মূল্যস্ফীতির হার গত অন্তত 2 বছর ধরে উচ্চ ধারায় রয়েছে, ফলে সাধারণ আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ খুব কষ্টে তাদের সংসার চালাচ্ছেন। এই অবস্থায় গত সপ্তাহে সরকার সিদ্ধান্ত নিয়েছে 100টি পণ্যের উপরে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর। প্রশ্ন হচ্ছে, যখন এমনিতেই মানুষ তাদের জীবন চালাতে হিমশিম খেয়ে যাচ্ছেন, তখন কেন সরকার এই ভ্যাট বাড়ানোর সিদ্ধান্ত নিল? আর এই ভ্যাট বাড়ানোর ফলে সাধারণ মানুষের উপর বা মধ্যবিত্তের উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে? সরকারের হাতে রাজস্ব আয় বাড়ানোর অন্য কোনো উপায় কি ছিল না? ওয়েলকাম টু স্টার ভিউজ রুম, আপনাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। ভ্যাট বাড়ানোর বিষয়ে কথা বলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন ডেইলি স্টারের বিজনেস এডিটর সোহেল পারভেজ। ওয়েলকাম টু আওয়ার শো। এই যে সরকার সিদ্ধান্ত নিল যে ভ্যাট এবং সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর, আসলে মানুষ যখন খুব কষ্টে আছে, আপনি জানেন যে দীর্ঘদিন ধরে আমাদের মূল্যস্ফীতির হার বেশি, মানুষ তাদের সংসার চালাতেই হিমশিম খেয়ে যাচ্ছে, এই অবস্থায় আসলে কেন সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিল? ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। এটা তো আপনি যথার্থই বলেছেন। বাংলাদেশে এখন অর্থনীতির যে অবস্থা, সেখানে মানুষ ভীষণ কষ্টে আছে। যে আগে একটা ডিম খেতে পারতো, সেই ডিম খাওয়া অনেকের ক্ষেত্রে পরিবারে ভাগ করে খেতে হয়। চ্যালেঞ্জিং হয়ে গিয়েছে জিনিসপত্রের দাম বাড়ার কারণে। একটানা মূল্যস্ফীতি, আপনি জানেন আমরা গত 3 মাস ধরে আমাদের মূল্যস্ফীতি 2 অঙ্কের কোঠায় 10%-এর ওপরে একটানা সেটাও বেড়েই যাচ্ছে। তার আগে থেকেই মার্চের 2023-এর মার্চ থেকে 9%-এর উপরে, মূল কথা হচ্ছে আমাদের জিনিসপত্রের দাম 9% হারে বাড়ছে। তো এর পরেও সরকার কেন নিল? একটা বড় কারণ আপনি যদি খেয়াল করেন, আমরা এই নতুন অর্থ বছর শুরু হওয়ার সাথে সাথে আমরা একটা রাজনৈতিক একটা পরিবর্তনের মধ্য দিয়ে গেলাম। সেটার কারণে অর্থনীতিতে কিন্তু এরকম কোনো কর্মচঞ্চলতা ছিল না, এবং এমন যখন ছিল না তখনই কিন্তু আপনার তার আগের যে প্রবলেমগুলো, কোনো প্রবলেমই সলভ হয়নি। আমাদের ইনফ্লেশন বেশি ছিল, সেটা নিয়ে আমরা নতুন অর্থ বছর চলতি অর্থ বছর শুরু করেছি। আমার ব্যালেন্স অফ পেমেন্ট আমার রিজার্ভ কমে যাচ্ছিল, আমার টাকার ডলারের রেট অনেক বেশি ছিল, আমার অন্যান্য জায়গায় ব্যবসা বাণিজ্য শ্লথগতি ছিল, মানুষ বেশি বিনিয়োগ করছিল না, কর্মসংস্থান তৈরি হচ্ছিল না। এসবের প্রেক্ষিত থেকেই শুরু। তার মধ্য দিয়ে আপনার কোঠা সংস্কার আন্দোলন, এবং আন্দোলনের মধ্য দিয়ে সরকারের পতন, আওয়ামী লীগ সরকারের পতন, এবং এবং জুলাই এবং আগস্ট আপনি যদি দেখেন, 2 মাসে ওইভাবে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল না। আর অর্থনৈতিক কর্মকাণ্ড যখন থাকে না, তখন স্বাভাবিকভাবে আপনার ওটা থেকেই তো সরকার রাজস্ব আহরণ করে, বিভিন্ন ধরনের ইনকাম থেকে, তার বিক্রি থেকে, বিভিন্ন পণ্য উৎপাদন থেকে ভ্যাট বা ইনকাম ট্যাক্সের মাধ্যমে সে আহরণ করে। কর্মচঞ্চলতা না থাকার কারণে আমাদের প্রথম 2 মাস এবং ইভেন পরের মাসও, সেপ্টেম্বরও প্রথম প্রান্তিকে অর্থনীতির অবস্থা খুবই খারাপ ছিল, যার প্রতিফলন আপনি বলেছেন। আমরা মাত্র 2% আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে প্রথম প্রান্তিকে। এই সময়ে অন্যদিকে তাকান, আমাদের ট্যাক্স কালেকশন কিন্তু বাড়েনি, সামগ্রিকভাবে ট্যাক্স কালেকশন কমেছে। জুলাই এবং নভেম্বর পর্যন্ত তথ্য আমরা পেয়েছি, সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের ট্যাক্স কালেকশন 2.6% কম হয়েছে গত বছরের একই সময়ের তুলনায়। সাধারণত এই ঘটনাটা খুব একটা ঘটে না, প্রতি বছরই ট্যাক্স কালেকশনের একটা গ্রোথ থাকে, কিন্তু এই বছর কমেছে। একমাত্র কোভিডের বছর ছাড়া অধিকাংশ বছরে আমাদের একটা গ্রোথ থাকে, এই বছর কমেছে। এই রাজনৈতিক কারণ, আপনার শ্রমিক অসন্তোষ, বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে আপনার যেহেতু প্রোডাকশন হয় নাই, সেলস হয় নাই, বন্যা হয়েছে, তো সব কারণে সরকারের রেভিনিউ কালেকশন এফেক্ট হয়েছে। তো তাকে রেভিনিউ কালেকশনটা যে এফেক্টটা হলো, এটা তো তাকে কাভার করতে হবে। সে বাজেট বাড়িয়েছে,
তার বাজেটের আকার বাড়িয়েছে, বাজেটটাকে ওই খরচটা করতে হবে। এই খরচটা আপনি উন্নয়নের যে খরচ, যেটাকে আমরা এডিপি বলি, সেই এডিপি আপনি যদি বাদও দেন, নতুন প্রকল্প নাও নেন, আপনি নতুন রাস্তা না বানান, অন্য কোনো সফটওয়্যার না কেনেন, নতুন কিছু, তাও তো আপনার কিছু রেগুলার এক্সপেন্ডিচার আছে, যেখানে আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, অন্যান্য যে রেগুলার এক্সপেন্ডিচার, সেটার জন্য তো আপনার খরচ আছে। সেই খরচ বহন করে সরকার, তো কর আহরণ করে বা ট্যাক্স আহরণ করে। সেই ট্যাক্সটা আহরণ যখন আপনার নেতিবাচক হয়ে গেল, তো নেতিবাচক হয়ে গেলে এটা তার তো একটা বড় চিন্তার বিষয়। কিন্তু একই শুধু একটা ঘটনা না, আপনি যদি অন্যদিকে তাকান, সরকার আরও দুটো জায়গা থেকে তার সাধারণত এই বাজেটের ব্যয়টা বহন করে। আরেকটা হচ্ছে সে যে টাকা ট্যাক্সের বাইরে যে টাকাটা, সেটা হচ্ছে অভ্যন্তরীণ অথবা বিদেশি সোর্স থেকে সেটা টাকাটা সংগ্রহ করে, ধার হিসেবে নেয়। তো এখন আমরা সরকার আভ্যন্তরীণ উৎস থেকে খুব বেশি নিতে পারছে না, কারণ ওখান থেকে নিলেই ইতিমধ্যেই একটা কনসার্ন আছে, নিলেই বাজারে ইনফ্লেশন আরও বাড়বে। তো ওখান থেকে সে বরং সরাসরি করতে পারছে না, সে করছে কম করছে। বিদেশি যে ঋণের যে প্রবাহ, যে ঋণের প্রবাহ যতটুকু হচ্ছে, তার চেয়ে আমার ঋণের জন্য যে ঋণ পরিশোধের যে ব্যয়, ঋণ পরিশোধের ব্যয়টা বেশি হচ্ছে। এই রকম একটা সিচুয়েশনের মধ্যে কিন্তু সরকার আছে। তাকে বাজেট, রেগুলার এক্সপেন্ডিচার, অপারেটিং এক্সপেন্ডিচার বহন করার জন্য, খরচের জন্য চিন্তা। মানে এখানে কি আসলে এর বাইরে অন্য কোনো কিছু আছে? আইএমএফ এর শর্ত আমরা দেখেছি যে সেখানে ভ্যাট বাড়ানোর কথা ছিল। আমি সেটাই যাচ্ছি আর কি। এই পরিস্থিতিতে আমরা কিন্তু আইএমএফ এর কাছ থেকে লোনও নিয়েছি। সরকার গেল কোথায়? সরকার যাচ্ছে আইএমএফ এর কাছ থেকে, ইতিমধ্যেই আগের সরকারই নিয়েছে, সেটা আছে। এবং এই নতুন সরকার আসার পরও কিন্তু উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে কিছু তারা সাহায্য চেয়েছে এই সময়টা, এই ক্রান্তিকালটাকে পার করার জন্য। উন্নয়ন সহযোগীরা তারা বলছে তোমাকে তোমার আভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণ বাড়াতে হবে, তোমার নিজের ক্যাপাসিটি বাড়াতে হবে। তুমি বারবার ধার করে করবা, তার চেয়ে তোমার নিজে না করলে তোমার এই ইয়েটা স্থিতিশীল হবে না। তো সেটা একটা কারণ। এবং আইএমএফ $4.7 বিলিয়ন যে লোনটা আমাদেরকে দিয়েছে বা আমাদের জন্য অ্যাপ্রুভ করেছে, সেই লোনের একটা শর্ত আছে যে তাকে বাংলাদেশকে আভ্যন্তরীণ উৎস থেকে কর আহরণ বাড়াতে হবে। তার অংশ হিসেবে মূলত সরকার এখন দেখছে কোন জায়গা থেকে তার কর আহরণ বাড়ানোর সুযোগ আছে। তার একটা বড় জায়গা সে ধরে নিয়েছে এবার ভ্যাট এবং সম্পূরক শুল্ক বা সাপ্লিমেন্টারি ডিউটি। এই ভ্যাট বা সম্পূরক শুল্ক যে বাড়ানো হলো, এটার আসলে ইম্প্যাক্টটা কি, অভিঘাতটা কি মানুষের উপরে? এটার ইম্প্যাক্টটা সরাসরি, যখনই আপনি জানেন ভ্যাট বা মূল্য সংযোজন কর বা সম্পূরক শুল্ক, এগুলো সবই আসলে পরোক্ষ কর। এই পরোক্ষ করের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এটা সবার উপর পড়ে, ধনী গরিব নির্বিশেষে। কিন্তু সরকারের পক্ষ থেকে তো বলা হচ্ছে যে এটা দরিদ্র মানুষের উপর পড়বে না, আপনাদের উপরে পড়বে না। আমি ওখানে আসছি। সরকারের পক্ষ থেকে অনেক রকম ব্যাখ্যা অনেক সময় দেওয়া হয়েছে, এর আগেও আমরা দেখেছি, কিন্তু আমরা সেরকম ফলাফল পাইনি। এবারও যেরকম ব্যাখ্যাটা দেওয়া হয়েছে সেটা আমরা প্রত্যাশা করিনি। সরকারকে আমরা ভেবেছিলাম যে সরকার অন্তত এগুলো বিবেচনায় নেবেন, কিন্তু সরকার দেখা গেল উনি ওই একই রকমের কথাই আমাদের কাছে মনে হলো, আগের সরকার যেরকম বলেছে সেরকম। তো যেটা বলছিলাম, এটা একটা পরোক্ষ কর সবাইকে। আপনি যদি বিস্কিট কেনেন, আপনি খেয়াল করেন বিস্কুটের ভ্যাট ছিল মাত্র 5%, এবার আপনি ভ্যাট বাড়িয়ে 1 লাফে 15% করেছেন, মানে 15% করেছেন। তো যখনই আপনি 15% করেন, এই বিস্কিট দামি বিস্কিট আছে, কম দামি বিস্কিটও আছে। তা আপনি যদি লেখা বলা হচ্ছে মেশিনে প্রস্তুত বিস্কিট, আপনি যদি গ্রামের কোনো দোকানে যান, একটা ছোট্ট দোকানে, ওখানে কিন্তু মেশিনে প্রস্তুত বিস্কিটই পাওয়া যায়, প্যাকেটের বিস্কিট। তো সেখানে আপনি যখন 5 থেকে 10% আরও 10 পার্সেন্টেজ পয়েন্ট বাড়িয়ে দিলেন, 15% করলেন, ওই মানুষটা তো এটা কিনবে। যখনই কিনবে 10 টাকার বিস্কিটে তার বেড়ে গেল না, ওই খরচটা তো দেওয়া হবে। আপনি বলতে পারেন এটার ওভারঅল ইনফ্লেশনে হয়তো খুব একটা ইম্প্যাক্ট করবে না, সেটা আপনি দাবি করতেই পারেন, বাট আমি তো আমার পকেট দিয়ে টের পাচ্ছি। আপনি যখন বলছেন আমার ইন্টারনেটের বিল বাড়বে না, আমি তো দেখতে পাচ্ছি আপনি সরাসরি বসিয়েছেন এখানে 10% সম্পূরক শুল্ক। তো ওই টাকাটা যিনি আমাকে ইন্টারনেটটা প্রোভাইড করছেন, উনি তো আমাকে ওনার পকেট থেকে দিবেন না। বলেন তুমি ইন্টারনেট ব্যবহার করছো, আমি তুমি টাকাটা তোমাকে দিতে হবে। আপনি যখন মোবাইলের উপর সাপ্লিমেন্টারি ডিউটি 3% পয়েন্ট বাড়িয়ে দিচ্ছেন, 20 থেকে 23 করলেন, আমি 100 টাকা ঢুকালে টাকাটা কেটে নিচ্ছেন আপনি। তা আপনি বলতেই পারেন ইনফ্লেশন বাড়বে না, সেটা আপনাদের অনেক বাস্কেটের প্রোডাক্ট, কিন্তু আমি তো আমার পকেট থেকে টের পাচ্ছি। আমি যখন কিনতে যাচ্ছি, আঙুর, আপনি খেয়াল করেন সরকার যেসব জায়গায় যেটা নিয়ে আমরা অনেক আলোচনা হচ্ছে এবং ব্যবসায়ীরা থেকে শুরু করে অর্থনীতিবিদরা অনেকে এটা নিয়ে কথা বলছেন, আপনি যদি খেয়াল করেন দেখবেন আঙুর, আপেল,
নাশপাতি, হ্যাঁ, এই রকম এই ফলগুলো তো বাংলাদেশে আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। এই ফলগুলো বাংলাদেশে হয় না। এই ফলগুলোর একটা জনপ্রিয়তা আছে। আমরা বিভিন্ন জায়গায়, আপনি জানেন, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত অনেকেই যখন কেউ রোগী দেখতে যান, কখনো কোনো বাসায় বেড়াতে যান, তারা নিয়ে যান মিষ্টি আমাদের একটা সেলিব্রেশনের একটা অংশ। যখন কেউ কারো বাড়িতে বেড়াতে যাচ্ছেন, নিয়ে যাচ্ছেন, কোথাও একটা উৎসব হচ্ছে সেখানে খাচ্ছেন, কেক, সেটাই হচ্ছে। তো প্রত্যেকটা জায়গায় যখন আপনি ভ্যাটটা বাড়িয়ে দেন, তখন আমি যখন ক্রেতা, আমি যখন কিনছি, তখন 100 টাকায় যখন 15 টাকা হয়ে যায়, আগে 105 টাকা ছিল, তখন স্বাভাবিকভাবে আমার উপর তো প্রভাব পড়ে। তো সরকার যদি বলে যে এটা প্রভাব পড়বে না, সেটা কিন্তু আমি আমাদের সাদা চোখে দেখতে পাচ্ছি না। এবং সরকারের কথাগুলো ইতিমধ্যে আপনি দেখেছেন, ব্যবসায়ীরা বলছেন না, সরকারের কথা সঠিক না, অর্থনীতিবিদদের অনেকেই বলছেন, এবং কনজিউমারদের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছে। আপনি যেটা বলছিলেন যে আসলে দেশের উন্নয়নের জন্য নিজের পায়ে দাঁড়াতে হবে বা রাজস্ব আয় আসলে বাড়াতে হবে, এর বিকল্প নেই। সেক্ষেত্রে অন্য কোনো উপায় ছিল কিনা, ভ্যাট না বাড়িয়ে, অথবা ভ্যাটটাই যে আপনি বলছিলেন 5 থেকে 15% হঠাৎ করে বাড়িয়ে দেওয়া হলো, এটা তো মানুষের উপর হঠাৎ করে মানুষের চাপটা বেড়ে গেল। সো অন্য কোনো উপায় ছিল কিনা যে রাজস্ব আয় বাড়ানোর, যাতে মানুষ আসলে কষ্টের মধ্যে না পড়ে? হ্যাঁ, আমি ওই প্রশ্ন উত্তর যাওয়ার আগে ভ্যাট প্রসঙ্গে আর দুটো তথ্য দিই। সেটা হচ্ছে, আপনি যদি খেয়াল করেন, এই সর্বশেষ যে অধ্যাদেশ, এটা সাধারণত বছরের প্রথমেই হয়, যখন বাজেট পাস হয়, মানে অর্থ বছরের প্রথম থেকেই হয়। এর আগে আমার স্মরণে পড়ছে না কখনো বছরের মাঝখানে এতগুলো পণ্যের উপর ভ্যাট বা সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। আমরা যেটা দেখছি সেখানে দেখা যাচ্ছে 49টা পণ্যের ক্ষেত্রে ভ্যাট বাড়ানো হয়েছে। সেটা 5% থেকে 15%, কখনো 7.5 থেকে 15, 10 থেকে 15, এরকম 3টে জায়গা থেকে বাড়ানো হয়েছে। এর বাইরে আপনার 41টা পণ্য এবং সেবার উপর আপনার সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে। তার মধ্যে আমদানি করা শুল্ক আছে, লোকালি দেশে উৎপাদিত বা দেশে সরবরাহ করা পণ্য সেবা আছে। তো আপনি যেটা বলছিলেন সরকারের সামনে অন্য কোনো সুযোগ ছিল কি না, আমি মনে করি ছিল। সরকারের সেই সুযোগটা ছিল, কিন্তু সেই সরকারের প্রবণতা আমরা যেটা দেখে আসছি, যখনই এরকম বাড়তি রাজস্ব সংগ্রহ করার একটা চাপ তৈরি হয়, তখন আমরা দেখি তাদের মধ্যে প্রবণতাটা হচ্ছে এরকম, যেখান থেকে ইজিলি বা সহজে কর সংগ্রহ করা যাবে সেসব জায়গা থেকে ট্যাক্স আরোপ করা হয়। কিন্তু আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশে এটা মোটামুটি সর্বজন বিদিত এবং খুব বেশি মানুষ এটা নিয়ে হচ্ছে, প্রচুর পরিমাণে আমার এখানে ভ্যাট ফাঁকি আছে, আমার এখানে ট্যাক্স ফাঁকি আছে। তো সেই দিকে কিন্তু সরকার গেল না। সরকার সেটা যেতে পারতো, হ্যাঁ, এটা একটু চ্যালেঞ্জিং কাজ, কিন্তু সেটা সে করলো না। সরকার ইনকাম ট্যাক্সে যেতে পারতো। আমি এই প্রসঙ্গে আপনাকে বলি, বাংলাদেশের টোটাল যদি কর কাঠামোর দিকে তাকান, কর কাঠামোতে এখন পর্যন্ত আপনার কর কাঠামোর 4 ভাগের 3 ভাগই আসে পরোক্ষ করের মাধ্যমে। প্রত্যক্ষ কর যেটা বলা হয় অনেক বেশি আপনার সমাজে ইকুইটেবল ডিস্ট্রিবিউশনকে নিশ্চিত করে, সেই প্রত্যক্ষ করের হার মাত্র 34%। ভ্যাট থেকে আমার সবচেয়ে বেশি আসে 38%-এর মতো, এনবিআর যেটা কালেক্ট করে। তো সরকার এনবিআর সেদিকে যেতে পারতো, ইনকাম ট্যাক্সের দিকে যেতে পারতো, যেটা গেলে আপনি আরও জানেন, আপনি যেও কাজ করেছেন এটা নিয়ে, সেটা হলো যে আমাদের আয় বৈষম্য, আপনার সম্পদ বৈষম্য, ভোগ বৈষম্য অনেক বেড়েছে এবং বেড়েই চলেছে। আপনি সেদিকেও যদি তাকান, সেজন্য আপনার জন্য সর্বোত্তম পন্থা ছিল ওইখানে হাত দেয়া, কিন্তু আপনি ওখানে হাত দিলেন না। আপনি এইখানে খুব সোজা রাস্তায় চলে গেলেন। আপনি কোথায় চাপ দিলেন? আপনি মোবাইলের উপর, কারণ আপনি জানেন আপনি জানেন মোবাইলে কত টাকা বিক্রি হয়, আপনার অটোমেটেড সিস্টেম আছে, আপনি টাকাটা কেটে নিতে পারবেন। আপনি সহজ রাস্তায় গিয়েছেন অনেক জায়গায়, সহজ, কিন্তু এখন সেই যে কষ্টের কাজটা তো সরকারের রাজস্ব অথরিটিকে করতে হবে, সরকারের মধ্যে সেই ফোকাসটা থাকতে হবে। আনফর্চুনেটলি আমরা সেটা দেখলাম না। সেদিন এই যে রেস্টুরেন্ট মালিকরা যে অনুষ্ঠান করলো, তারাও কিন্তু একটা দাবি করছিল যে তাদের মোট যে রেস্টুরেন্ট আছে দেশে, তার মাত্র 30% রেস্টুরেন্ট হলো ভ্যাটের আওতায় আছে, আর বাকি 70% কিন্তু আওতায় নেই। তারা বলছিল যে আমাদের উপরে চাপ না বাড়িয়ে দিয়ে আপনারা যারা এখন পর্যন্ত ভ্যাট দিচ্ছে না, তাদেরকে যদি ভ্যাটের আওতায় আনা যায় এবং রেটটা যদি একটু কমিয়ে দেওয়া যায় বরং, তাহলে আপনার টোটাল আয় কিন্তু বরং বাড়তে পারে, এবং তাতে করে কিন্তু একটা ইকুইটি তৈরি হয় এবং সব মানুষের মধ্যেই একইভাবে ব্যবসা করার অবস্থাটা তৈরি হয়। সেটা আপনাকে ট্যাক্সের মাধ্যমে করতে হবে। আপনি যতই যেখানে আপনি ভ্যাট করেন না কেন, ওই যে আপনি দুজনেই গেলেন, আপনার কাছে 100 টাকা আছে আর একজনের কাছে 15 টাকা আছে,
15 টাকা দিয়ে সে তো ওই ভ্যাটটা বিস্কিটটা যখন কিনবে সে তো 15%ও ভ্যাট দিবে। আপনি তার চেয়ে আয় বেশি করেন কিন্তু আপনিও 15%ই দিবেন। তো উনি তো আপনার চেয়ে কম আয় করেন, তো উনি যখন দিচ্ছেন ওনার তো আয়টা বেশি কমে গেল। তো সেই জায়গা থেকে ওনারা যেটা বলছেন, হ্যাঁ আপনার সরকার এখানেও কিন্তু এনবিআর একটা কাজ করেছে, সেটা হচ্ছে এর আগ পর্যন্ত আপনার এটাকে বলে হচ্ছে টার্নওভার ট্যাক্সের জন্য তালিকাভুক্তি। টার্নওভার ট্যাক্সের তালিকাভুক্তির সীমা ছিল আপনার 50 লাখ টাকা, মানে বছরে যদি আপনি 50 লাখ টাকা বিক্রি করেন তাহলে তারপর থেকে 50 লাখ টাকার বেশি হলে আপনাকে টার্নওভার ট্যাক্সের আওতায় আসতে হবে, মানে আপনাকে 4% ট্যাক্স দিতে হবে আপনি যে সেল করেছেন তার উপর। সেটা কমিয়ে এনবিআর এবার করছে এই অধ্যাদেশের মধ্য দিয়ে, সেটা হলো আপনার 30 লাখ টাকা। মানে আপনার যদি এখন বছরে বা মাসে, বছরে 30 লাখ টাকা, মাসে যদি 2.5 লাখ টাকা করে আপনি বিক্রি করেন, আপনি খেয়াল করেন 2.5 লাখ টাকা বিক্রি কিন্তু ঢাকার অনেক দোকানপাট করে বিক্রি করেন, তাহলে কিন্তু আপনি এখন ভ্যাটের ওই টার্নওভার ট্যাক্সের তালিকাভুক্তির মধ্যে চলে আসবেন। হ্যাঁ, তাকে আপনাকে 4% দিতে হবে। তো একসাথে 20 লাখ টাকা এখানে কমিয়েছে, 20 লাখ টাকা টার্নওভারের পরিমাণ কমিয়েছে। এটা একটা। আরেকটা সরকার করেছে, সেটাকে বলে আপনার ভ্যাট রেজিস্ট্রেশন। মানে আপনাকে প্রত্যেকটা ব্যবসা করতে গেলে ভ্যাটের একটা রেজিস্ট্রেশন নিতে হয়। তো ভ্যাট রেজিস্ট্রেশনের আগে ছিল 3 কোটি টাকা, যদি আপনার সারা বছরে বিক্রি হয় 3 কোটি টাকা ভ্যাট রেজিস্ট্রেশনের সীমা হবে। তার উপরে তখন আপনি ভ্যাটের নাম্বার নেবেন। কিন্তু এটা সরকার করলো কি, 3 কোটি টাকা থেকে কমিয়ে ওই থ্রেশহোল্ডটাকে আপনার এখন 50 লাখ টাকা করেছে। তার মানে আপনার ওইখানেও কিন্তু একটা বড় অংশ, ওই যখনই এইটা ভ্যাট রেজিস্ট্রেশন হবে তখন কিন্তু আপনার যা বিক্রি করবেন তার উপর 15% ট্যাক্স দিতে হবে, যদি না সেটা ট্যাক্স ভ্যাট এক্সেম্পটেড হয়। তার মানে সরকারের মোটা দাগে নজরটা আসলে ভ্যাটের উপরেই বেশি মনে হচ্ছে। হ্যাঁ, হিস্টোরিক্যালি দ্যাটস ইন্টারেস্টিং। আপনি যদি খেয়াল করেন বাংলাদেশে, কিন্তু আমরা অন্তত এই সরকারের কাছ থেকে আশা করতেই পারি যে আমরা এমন একটা ব্যবস্থা দেখব যেখানে আসলে ভ্যাট না বরং ইনকাম ট্যাক্সের উপরে নজর দিবেন। কারণ এখানে কয়েকজন ইকোনমিস্ট আসলে এখানে আমাদের পরিষদে আছেন, যাদের কাছ থেকে আমরা প্রত্যাশা করি, যারা দীর্ঘ সময় ধরে বলে আসছেন যে প্রত্যক্ষ করের উপর যেন ফোকাসটা বাড়ে, পরোক্ষ কর যেন ফোকাস বাড়ে, কিন্তু আদতে আমরা সেটা দেখছি না। হ্যাঁ, আদতে এখন পর্যন্ত আমরা, যদিও ওনারা এখনও একটা বাজেট পাননি, কিন্তু বাজেট না পেয়ে ওনারা বছরের মাঝখানে যেটা ওনারা করেছেন এই কাজটা কিন্তু ওনারা, হ্যাঁ ইনকাম ট্যাক্স ওনারা রিসেন্টলি যেটা করেছেন এর আগে সেটা হচ্ছে আপনারা মোটরসাইকেল, তারপরে ফ্রিজ, রেফ্রিজারেটর, এসি, তারা একটা রিডিউস ট্যাক্স বেনিফিট পেতেন। এই আগের সরকার এটাকে দিয়ে এসেছিল এই খাতটাকে উৎসাহিত করার জন্য, যাতে এখানে বিনিয়োগ বাড়ে, দেশে কর্মসংস্থান হয়, আমাদের নিজস্ব সক্ষমতা হয়। কিন্তু এই সরকার এসে এটা করেছে, তারা বলছে যে আগে যেটা 10% ট্যাক্স রেট ছিল 32 সাল পর্যন্ত, আগামী অর্থ বছর থেকে ট্যাক্স রেটটা 20% হবে, সেটা তারা করেছে। কিন্তু স্টিল এখনও সরকারের হিসাব, এনবিআরের হিসাব গত সপ্তাহে বের হয়েছে, তখন বলছে আমাদের এই যে বিভিন্ন জায়গায় আমরা ট্যাক্স এক্সেম্পশন দিই, কর অব্যাহতি দিই, সেই সব মিলায় 1,15,000 কোটি টাকা সরকার বিভিন্নভাবে এক্সেম্পশন দেয়। এর মধ্যে আপনার আছে আপনার যেমন ক্যাপিটাল গেইন ট্যাক্স, আপনার শেয়ার বাজারের আপনি ক্যাপিটাল গেইন ট্যাক্সে ওইখানে যে সবচেয়ে বেশি ক্যাপিটাল গেইন করে তাদেরও ক্ষেত্রে যেটা রেগুলার ট্যাক্স রেটের চেয়ে কম রাখার কারণে ওখানেও তারা একটা বেনিফিট দিয়ে রেখেছে, সেই পরিমাণটা সবচেয়ে বেশি 11,000 কোটি টাকা প্লাস। তারপরে আছে আপনার মাইক্রো ক্রেডিটের মধ্যে আছে আমাদের পোশাক খাত, সবচেয়ে বড় রপ্তানি আয় এনে দেয়, কিন্তু তার কর্পোরেট ট্যাক্স রেট মাত্র 10% এবং 12%। 10% হচ্ছে কার জন্য, যারা ওই গ্রিন ফ্যাক্টরি, সার্টিফাইড ফ্যাক্টরি করেন, গ্রিন ফ্যাক্টরি, আর যারা করেন না তাদের জন্য। আমার এরকম অনেক জায়গা আছে যেখান থেকে সরকার চাইলে ট্যাক্স রেটটা বাড়াতে পারে, আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম সরকারের কাছ থেকে। কিন্তু আরেকটি বড় জায়গা রয়ে গেল যে আমাদের কিন্তু এখনো ট্যাক্স দেয়, ট্যাক্স রিটার্ন দাখিল করে, এই সংখ্যাটা খুবই কম। এই সংখ্যাটাও খুব কম। আপনার রেজিস্টার্ড ট্যাক্স পেয়ারের সংখ্যা এখন 1 কোটির উপরে, কিন্তু আপনি এক্স্যাক্ট নাম্বার আমার মনে নেই, তো 40 লাখের আশেপাশে আমরা ট্যাক্স রিটার্ন সাবমিশন হয়, সেটাও একটা বড় গ্যাপ আছে। তো আপনি হাত দেওয়ার অনেক জায়গা আছে। একটা বড় জায়গা হচ্ছে আমাদের ওয়েলথ ট্যাক্সটা যদি ঠিকমতো কালেক্ট করা যায়, সেইভাবে নিয়ম তৈরি করা যায়, তাহলে কিন্তু একটা বড় গ্যাপ দূর হতে পারে। এবং সেটা আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF বলছে, অন্যান্য অর্থনীতিবিদও বলছে, এখন পর্যন্ত কিন্তু আমরা ওই জায়গায় তেমন কোনো উদ্যোগ দেখিনি। আপনি এখনও ওয়েলথ ট্যাক্সের ক্ষেত্রে সরকার নিয়ে না, সরকার এখন নিচ্ছে একটা ওয়েলথ ট্যাক্স সারচার্জ নামে নিচ্ছে,
এটা খুবই কম, এবং তাও সিলিংটা খুব একটা বাড়ে না। তো আয় বাড়ানোর জন্য সরকারের অনেক জায়গা আছে। আপনি বলেছেন আমাদের ট্যাক্স রিটার্ন সাবমিশনের সংখ্যা অনেক কম। আমাদের এখনও বলা হয় আমাদের এখানে ট্যাক্স দিতে পারে এরকম মানুষের সংখ্যা অনেক বেশি আছে, সেটার জন্য সরকার সেসব জায়গায় নজর দিতে পারে। কিন্তু এখন যেটা হয়েছে, তার যেহেতু ইমিডিয়েট দরকার, সে তার গাছের ফলটা দেখছে, ভ্যাট সবচেয়ে সহজ গাছের ফল, সে সহজ গাছের ফলে হাত দিয়েছে। সাপ্লিমেন্টারি ডিউটিও তাই, আমদানি হবে, আপনি সহজ গাছের ফল থেকে ওখানে দামের উপর ধরে সাপ্লিমেন্টারি ডিউটিটা আপনি আমদানিকারকের কাছ থেকে আদায় করে নিলেন, আমদানিকারক আপনার পকেট থেকে নিল। তো সর্বশেষ আমি বলতে চাই আপনার যে কথাটা, যে আপনি শুরু করেছিলেন যে সরকার কেন করছে, সরকারের অবশ্যই তার অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ বাড়াতে হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশ সে হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে ওয়ান অফ দ্য লোয়েস্ট, মানে পৃথিবীতে অন্য অনেক দেশের তুলনায় সবচেয়ে কম ট্যাক্স জিডিপি রেশিও। আমরা নেপালের চেয়ে কম, ভারতের চেয়ে কম। হ্যাঁ, তো সেটার জন্য আমার আভ্যন্তরীণ সক্ষমতা বাড়ানো, নিজের সক্ষমতা বাড়ানো, নিজের খরচ নিজে করতে পারার সক্ষমতা বাড়ানোর খুব দরকার হয়ে পড়েছে। বাট কোয়েশ্চেন ইজ ইট দ্য রাইট টাইম? উত্তরটা এই প্রশ্ন দিয়ে শুরু করেছেন। আপনি হয়তো খেয়াল করবেন, আজকে আমাদের ডেইলি স্টারে ছাপা হয়েছে অর্থনীতিবিদ সেলিম জাহান বলছে, ইটস নট দ্য বেস্ট টাইমস, ইট ইজ দ্য ওয়ার্স্ট টাইম। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য ওই দেশের রাজস্ব আয় বাড়ানো খুবই দরকার। তবে এই রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে প্রত্যক্ষ করের উপরই বেশি ফোকাস থাকা প্রয়োজন বলে অর্থনীতিবিদরা মনে করছেন। কিন্তু দীর্ঘ সময় ধরেই আমরা দেখছি আসলে প্রত্যক্ষ করের তুলনায় পরোক্ষ করের উপরেই যেন সরকারের বেশি নজর থাকে। সহজ উপায়ে যেহেতু পরোক্ষ কর থেকে কর আদায় করা যায়, এই জন্য সরকার সবসময় সেদিকেই যাচ্ছে। তবে বিশ্লেষকরা মনে করছেন এখন সময় পাল্টেছে, এখন সময় প্রত্যক্ষ করের উপরেই যেন সরকার আয় বাড়ায় বা ফোকাসটা বাড়ায়, সেদিকে নজর দেয়া।